দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আপনারা দেখছেন কাজের সন্ধানে অনুষ্ঠান। কাজের সন্ধানে অনুষ্ঠানে কোথায় চাকরির খবর রয়েছে সেটা আপনাদের জানিয়ে থাকি। আপনারা নোট করে থাকেন। যখনই আপনাদের যোগ্যতার সঙ্গে কোনো চাকরির খবর মিলে যায়, আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। আর অ্যাপ্লাই করার পর কখনো যদি কোনো পরীক্ষার জন্যে আপনার এডমিট কার্ড আসার সময় হয়েছে কিন্তু আপনি খবরটা পাচ্ছেন না, আপনারা দেখে নিতে পারছেন এই কাজের সন্ধানে অনুষ্ঠানে। হ্যাঁ, আজকের কাজের সন্ধানে অনুষ্ঠানও আমরা কিন্তু এভাবেই সাজিয়েছি। যারা চাকরি প্রার্থী রয়েছেন, যারা চাকরি খুঁজছেন, আপনাদের জন্যে এই অনুষ্ঠান। প্রথমেই বলবো, যারা উচ্চ মাধ্যমিক পাশ করে আছেন, আপনাদের জন্যে আপনারা কিছুদিন আগে শুনেছিলেন যে দিল্লি পুলিশে ত্রিপুরা থেকে ৬৫ জন লোক নিয়োগ করবে, যার মধ্যে তরুণরা যেমন রয়েছেন, তরুণীদেরকেও নেওয়া হবে। ওইভাবে হিসেব কষে বলা হয়েছিল যে ত্রিপুরা থেকে মোট ৬৫ জনকে নিয়োগ করা হবে। আর এই ৬৫ জনের মধ্যে পুরুষ নেওয়া হবে ৪৪ জনকে, আর মহিলা নিয়োগ করা হবে ২১ জনকে। এবার হয়েছে কি, যারা পুরুষ ছেলেদের কথা বলছি, আপনাদের শুরুতে বলা হয়েছিল যে বয়সের ঊর্ধ্বসীমাটা ২১ পর্যন্ত। এটা যারা নিয়োগ করছেন তাদের একটা ভুল হয়েছিল। পরবর্তী সময়ে যখন শেষ তারিখ পেরিয়ে গেছে, অনেকেই অ্যাপ্লাই করতে পারেননি। তারা দেখেছে যে পুরুষদের থেকে প্রচুর সংখ্যক প্রার্থী অ্যাপ্লাই করতে পারেননি। এইবার তারা করলেন কি, পুনরায় বিজ্ঞপ্তি জারি করেছেন। বলেছেন যে না, পুরুষদের ক্ষেত্রে অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমাটা ২১ হবে না, ২৫ হবে। তো স্বাভাবিক কারণে যারা অ্যাপ্লাই করতে পারেননি তারা কিন্তু এখন আবার অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাপ্লাই যখন করবেন, স্বাভাবিক যে নিয়ম রয়েছে, আপনাদের জন্য আবার শেষ তারিখটাও বাড়িয়ে দিতে হবে, একইভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই যারা চাকরি খুঁজছিলেন, বিশেষ করে ডিফেন্সে যারা, দিল্লি পুলিশে নিয়োগ করা হবে কনস্টেবল পোস্ট। আরেকটু বাড়িয়ে বা ব্যাপারটা বিস্তারিত বলে দিচ্ছি। হ্যাঁ, এখন ছেলেদের ক্ষেত্রে যেরকম ১৮ থেকে ২৫-এর মধ্যে, তেমনি মেয়েদের ক্ষেত্রেও কিন্তু একই রকম ১৮ থেকে ২৫-এর মধ্যে। আর যারা অন্যান্য, যেমন ধরুন যারা SC ST রয়েছেন, আপনাদের জন্যে বয়সের ঊর্ধ্বসীমাতে ৫ বছরের শিথিলতা থাকবে। যারা OBC রয়েছেন, না, তাদের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন না। কেন? একজন প্রশ্ন করেছিলেন আমাকে যে দেখছি OBCদের ক্ষেত্রে নাকি ছাড় নেই। হ্যাঁ, কথাটা একেবারে সত্যি। যেহেতু ত্রিপুরা থেকে রিক্রুটমেন্ট হবে, ত্রিপুরায় রিক্রুটমেন্ট হবে, নিয়োগ করবে দিল্লি পুলিশে, কিন্তু ত্রিপুরার যে নিয়োগের ক্ষেত্রে যে স্ট্রাকচার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু OBCদেরকে এখনও ছাড় দেওয়া হচ্ছে না। তো স্বাভাবিক কারণে যারা SC ST রয়েছেন, আপনারা ৫ বছরের ছাড় পাবেন। আর যারা জেনারেল বা OBC রয়েছেন, আপনাদের কিন্তু একই রকমভাবে ১৮ থেকে ২৫-এর মধ্যে যাদের বয়স রয়েছে, আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তবে হ্যাঁ, যারা আগে অ্যাপ্লাই করে নিয়েছেন, আপনাদের মধ্যেও কেউ কেউ ফোন করে জিজ্ঞেস করেছেন যে আমাদের কি আবার অ্যাপ্লাই করতে হবে? না, আপনাদের আর পুনর্বার অ্যাপ্লাই করতে হবে না। যারা বয়সের কারণে অ্যাপ্লাই করতে পারেননি, আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা পুনরায় আবেদন করতে পারবেন। হ্যাঁ, অনেকে বলতে পারেন না, বয়সের কারণে নয়, আমি আগে শুনিনি বা দেখিনি বা জানিনি, আমি অ্যাপ্লাই করতে পারিনি। আমি কি পারবো না? নিশ্চয়ই পারবেন। ডেট বাড়ানো হয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত আপনারা এই সুযোগটা পাবেন। আপনারা এদের ওয়েবসাইটে লগ অন করবেন, করলেই দেখবেন যে ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, সেটাকে ডাউনলোড করার সুযোগ পেয়ে যাবেন। সেটাকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট বের করে আপনি কলম দিয়ে ফিল আপ করে, তবে সরাসরি
সরাসরি পুলিশ লাইনে, সেখানটায় নির্ধারিত সেকশন রয়েছে, জায়গা রয়েছে, দায়িত্বপ্রাপ্ত লোকরা রয়েছেন, ওনারা আপনার দরখাস্ত সমস্ত কাগজপত্রের যে জেরক্স কপি রয়েছে সেগুলো নিয়ে যেতে হবে। সেগুলো নিয়ে গিয়ে আপনি সরাসরি জমা করে দেবেন। হ্যাঁ, এক দুজন প্রার্থীরা ফোনে জিজ্ঞেস করেছিলেন যে এক্ষেত্রে বাছাই প্রক্রিয়াটা কিভাবে হবে, সেটা একটু বলে রাখছি। সেটা প্রথমে পিইটি হবে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে, অর্থটা হচ্ছে শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। এরপর যারা টিকবেন তাদেরকে পিএমটি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট নেওয়া হবে। শারীরিক কিছু মাপঝোঁকের ব্যাপার রয়েছে, ওইটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। এতেও যদি আপনি সফল হন তবে আপনাকে ডাকা হবে লিখিত পরীক্ষার জন্যে। আর সেই লিখিত পরীক্ষায়ও যদি আপনি সাফল্য অর্জন করতে পারেন তবে কিন্তু আপনাকে ডাকা হবে মেডিকেল টেস্টের জন্যে। আর সেই মেডিকেল টেস্টে যদি আপনি সাফল্য পেয়ে যান তবে কিন্তু আপনার চাকরি হয়ে যাচ্ছে, চাকরি দেবে দিল্লি পুলিশে। আশা করি বুঝতে পেরেছেন, দিল্লি পুলিশের চাকরি, অতএব চাকরিটা কিন্তু দিল্লিতেই হবে, আর নিয়োগ হবে ত্রিপুরা থেকে। এটা তাদের প্রতি বছরেরই রুটিন বলতে পারেন। বিগত সময়ে আমরা দেখেছি, বিশেষ করে নর্থ ইস্টের প্রত্যেকটা রাজ্য থেকে নির্দিষ্ট কোটায় তারা লোক নিয়োগ করে থাকে। হ্যাঁ, যারা 12 পাস রয়েছেন আপনাদের জন্য এটা একটা ডিফেন্সে চাকরির কথা বলে নিলাম। এবার যারা মাধ্যমিক পাস রয়েছেন বা উচ্চ মাধ্যমিক রয়েছেন, আপনারা নিশ্চয়ই ত্রিপুরায় রাজ্য সরকারের অধীনে যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের চাকরি, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের চাকরি। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে বেশ কিছু শূন্যপদ নিয়োগ করা হচ্ছে, 177টি শূন্যপদ রয়েছে। তো এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যারা স্টেনোগ্রাফি জানেন বা টাইপরাইটিং জানেন, আপনাদের জন্য, হ্যাঁ টাইপরাইটিং বলতে গেলে কম্পিউটারে টাইপরাইটিং হলেও চলবে, যারা জানেন আপনাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। অনেকে প্রশ্ন করেছেন যে আমি তো স্টেনোগ্রাফি পারি না, আমি সদ্য শিখছি, বা আমি কম্পিউটারে টাইপরাইটিংও তেমন পারি না, শিখছি আমি কি আবেদন করতে পারবো? হ্যাঁ, পারবেন। আবেদন করার সময় কোনো রকম ডকুমেন্টস বা সার্টিফিকেট জমা করতে হবে না। আপনি সরাসরি যে টিপিএসসিতে আবেদন করার যে এখন দুটো পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে, আর একটা হচ্ছে অফলাইনে, অর্থাৎ সরাসরি দরখাস্তের মাধ্যমে। যারা সরাসরি দরখাস্ত জমা করতে আগ্রহী রয়েছেন, আপনারা গ্রামীণ ব্যাংকের যে কোনো শাখায় যাবেন, সেখান থেকে টিপিএসসির নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করবেন। আর যখন সংগ্রহ করবেন তখন আপনাকে কিন্তু সেখানে একটা চালান জমা করতে হবে, আর চালানের সঙ্গে আপনার নির্ধারিত যে ফি সেটাও কিন্তু জমা করতে হবে। ফি কার ক্ষেত্রে কত হবে সেটা অবশ্যই কিন্তু আপনাদের টিপিএসসির ওয়েবসাইট লগ অন করে আপনাদের দেখে নিতে হবে। আপনি সংগ্রহ করে নিলেন দরখাস্ত সংগ্রহ করার পর সেটা ফিল আপ করে নেবেন। আর ফিল আপ করার সময় কিন্তু অবশ্যই ব্ল্যাক পেন অর্থাৎ কালো কালিতে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনার কোনো ডকুমেন্টস বা সার্টিফিকেটস কিন্তু সঙ্গে জুড়ে দিতে হবে না। আপনি একটা কাজ শুধু করে নেবেন, আপনার এই দরখাস্তের যে প্রথম পৃষ্ঠাটা সেটাকে একটু জেরক্স করে সঙ্গে করে নিয়ে যাবেন। সেটার মধ্যে সিল দিয়ে টিপিএসসি অফিস থেকে যেখানটায় রিসিভ করবে ওনারা কিন্তু টোকেন নম্বর লিখে আপনাকে আবার ফেরত দেবে। এটা হচ্ছে আপনার দরখাস্ত যে রাখা হয়েছে তার একটা প্রমাণ, টোকেন নম্বর। এই নম্বরের ভিত্তিতে কিন্তু আপনার পরবর্তী সময়ে আপনার যে ইন্টারভিউ, লিখিত পরীক্ষা নেওয়া হবে, প্রিলিমস পরীক্ষা নেওয়া হবে, সেটার জন্য কিন্তু আপনি ডাক পাবেন। হ্যাঁ, এখন একটা প্রশ্ন রয়েছে যে যারা আবেদন করবে সবাই কি কল লেটার পাবে পরীক্ষা দেওয়ার জন্যে? হ্যাঁ, পাবে। কেন না? কারণ পরীক্ষা দেওয়ার জন্যে আপনাদের ডাকানো হবে, আপনি ডাক পাবেন, আপনি প্রিলিমস পরীক্ষা দিতে পারবেন।
ধরে নিলেন আপনি প্রিলিমস পরীক্ষা দিয়ে নিলেন, আপনি পাশ করলেন। পাশ করার পর যেহেতু পোস্টের নামটা রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সেক্ষেত্রে কিন্তু আপনার স্টেনোগ্রাফি এবং টাইপরাইটিং এই দুটোর স্কিল টেস্ট ডাকা হবে। এইবার স্কিল টেস্টে যখন আপনাকে ডাকা হবে, সেখানটায় নির্দিষ্ট একটা মাপ রয়েছে। যেমন ধরুন, প্রতি মিনিটে ইংরেজিতে মানে অন্ততপক্ষে ৮০টি শব্দ, ইংরেজি শব্দ আপনার শর্ট হ্যান্ড করার দক্ষতা থাকতে হবে। একইভাবে টাইপরাইটিংয়েরও একটা নির্দিষ্ট মাপকাঠি রয়েছে। সেই মাপকাঠি অনুযায়ী যদি আপনি শর্ট হ্যান্ড এবং টাইপরাইটিং স্কিল টেস্টে সাফল্য অর্জন করতে পারেন, তবে আপনি কিন্তু পরবর্তী যে পরীক্ষা, যে মূল পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা, সেই পরীক্ষার জন্য আপনি ডাক পাবেন। এবার আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে স্টেনোগ্রাফি আর টাইপ না জানা বা জানি না, তারা অ্যাপ্লাই করার ক্ষেত্রে তেমন কোনো বাধা আসছে না। ঠিক আছে, অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, কিন্তু অ্যাপ্লাই করার পর প্রাথমিক পরীক্ষার পর যখন আপনাকে স্কিল টেস্টে ডাকা হবে, সেখানটায় যদি আপনি আপনার স্কিল টেস্টে অদক্ষতার জন্যে আপনি বাদ পড়ে যান, তবে কিন্তু আপনি তখন কিন্তু আপনাকে সরে আসতে হবে এই চাকরির দৌড় থেকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাই বিজ্ঞাপনেও বলা হয়েছে, আমিও আপনাদেরকে সমস্বরে বলে দিচ্ছি যে এই চাকরির জন্যে যারা টাইপ জানেন এবং শর্ট হ্যান্ডে যাদের সত্যি সত্যি অত্যন্ত দক্ষতা রয়েছে, আপনারা অ্যাপ্লাই করুন। আপনাদের কিন্তু এই ১৭৭টি শূন্যপদ, অর্থাৎ বেশ শূন্যপদ বলা যেতে পারে, প্রচুর সংখ্যক শূন্যপদ বলা যেতে পারে, নিয়োগ প্রক্রিয়া চলছে। আপনারা যারা সত্যি উপযুক্ত রয়েছেন, আপনারা আবেদন করুন। হ্যাঁ, কে আবেদন করতে পারবেন আর পারবেন না, সেই প্রশ্নটা হয়তো আপনারা উত্তর পেয়ে গেছেন। হ্যাঁ, বয়সের ক্ষেত্রে কিন্তু একটা মাপকাঠি অবশ্যই থাকে, সেটা 18 থেকে 40-এর মধ্যে। যারা জেনারেল রয়েছেন, ওবিসি রয়েছেন, আপনাদের জন্যে। আর যারা এসসি এসটি রয়েছেন, আপনাদের জন্য কিন্তু আরও 5 বছরের শিথিলতা পেয়ে যাবেন আবেদন করার জন্যে। হ্যাঁ, দেখতে দেখতে কিন্তু আমরা অনেকগুলো চাকরির কথা বলে নিলাম আপনাদের। আরও এ ধরনের যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন, আপনারা প্রায়শই আমাদেরকে জিজ্ঞেস করতেন যে আমরা এক্স সার্ভিসম্যান রয়েছি, আমাদের যখন কোনো চাকরির খবর আসবে অবশ্যই বলবেন। হ্যাঁ, সত্যি যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন, আপনাদের জন্য একটা দারুণ চাকরির কথা বলছি। সেটা ব্যাংকিং সেক্টরে। আপনারা নিশ্চয়ই জানেন, সব ব্যাংক যাকে বলা হয় সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে আমরা রয়েছি, অর্থাৎ ত্রিপুরা রয়েছে যে গুয়াহাটি জোনের আন্ডারে। তো গুয়াহাটি জোনের আন্ডারে 18 জনকে নিয়োগ করা হবে। আর যদি আপনি সর্বভারতীয় আঙ্গিকে যদি চিন্তা করেন, সেটা 270 জনকে নিয়োগ করা হবে সিকিউরিটি গার্ড হিসেবে। আর তার জন্য প্রথমেই বলে রাখা হয়েছে যে যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন, আপনাদেরকে কিন্তু আপনারাই কিন্তু একমাত্র আবেদন করার সুযোগ পাবেন। যারা এক্স সার্ভিসম্যান নন, আপনারা কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন না। কেননা যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন, আপনার অ্যাপ্লাই করার সময় অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই, বলে রাখছি অনলাইনে অ্যাপ্লাই। আপনাকে যে বাছাই করা হবে, সে বাছাইয়ের ক্ষেত্রেও কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। আর সেই পরীক্ষাটা হবে অনলাইনে। আপনাকে কম্পিউটারের সামনে বসে অনলাইনের মাধ্যমে আপনাকে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় সফল হলে কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম যে অনলাইনে যখন আপনি আবেদন করতে বসবেন, তখন কিন্তু একটা সময় আসবে যে আপনি যে এক্স সার্ভিসম্যান রয়েছেন, তার প্রামাণ্য কিছু নম্বর আপনাকে ইনপুট করতে হবে। অর্থাৎ ওই প্রামাণ্য কিছু যে আপনার এক্স সার্ভিসম্যানের কিছু নথিপত্র রয়েছে, সেই নথিপত্রগুলিতে অবশ্যই কিছু নম্বর থাকবে। আপনার সেই নম্বরগুলো দিলে পরেই কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। তো বুঝতেই পেরেছেন, একজন
কর্মপ্রার্থী বন্ধু ফোনে জিজ্ঞেস করেছিলেন যে আমি ধরুন এক্স সার্ভিসম্যান নই, কিন্তু আমি যদি এরকমভাবে এক্স সার্ভিসম্যান হিসেবে আমি অ্যাপ্লাই করে ফেলি, আমি কি কল লেটার পাবো? আমার যুক্তিতে হচ্ছে যে না, আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন যে কিছু কলাম রয়েছে যেখানটায় আপনাকে আপনার এক সার্ভিসম্যান যে আপনি যে যখন সার্ভিস করতেন আপনার কিন্তু একটা নির্দিষ্ট সার্ভিসের কিছু যে নিয়মাবলী, কিছু নম্বর, কিছু সার্ভিসের কিছু কোড নম্বর এগুলো থেকে থাকবে, সেগুলো কিন্তু আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপের সময় সাবমিট করতে হবে। তো বুঝতে পেরেছেন সেটা আপনি দিতে পারবেন না, স্বাভাবিক কারণে আপনি এটার জন্যে অনুপযুক্তই হয়ে থাকছেন। তো যাই হোক, যারা উপযুক্ত তাদের জন্য তো কিছু বলা প্রয়োজন। হ্যাঁ, এরকম এক সার্ভিসম্যান বন্ধু ফোনে জিজ্ঞেস করেছিলেন যে আমি অ্যাপ্লাই করব কিভাবে। আপনারা যা বলতে চেয়েছেন বা আরবিআই থেকে যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমি আমার সমস্ত ক্রাইটেরিয়া মিলিয়ে দেখেছি, আমি তার উপযুক্ত রয়েছি, কিন্তু আমি আবেদন করব কিভাবে? একদম ঠিক, আপনি যদি অনলাইনে আবেদন করার যে পদ্ধতিগুলো রয়েছে সেটা যদি আপনার জানা না থাকে, তবে আমি আপনাকে অ্যাডভাইস করব এমন একজন বিশেষজ্ঞ ব্যক্তির সহযোগিতা নিন যিনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন। আপনার হয়ে উনি অনলাইনে আপনার সমস্ত ডেটা, আপনার সমস্ত তথ্য তারা আপলোড করে দেবেন। তিনি ওদের মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে সেখানটায় অ্যাপ্লাই করে দেওয়া হবে। হ্যাঁ, আর যদি এতেও আপনার অসুবিধে হয়, আপনি পাচ্ছেন না এমন কাউকে, আমরা রয়েছি আপনাদের জন্যে। আপনারা যখনই কাজের সন্ধানে দেখে থাকেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, আপনাদের জন্যে একটা ফোন নম্বর টিভির পর্দায় দেওয়া হয়ে থাকে, এবারও পেয়ে যাচ্ছেন। আমি একবার বলেও দিচ্ছি আপনাদের জন্যে 9436120305। এই নম্বরে আপনারা আরও একটা সহযোগিতা পেয়ে যেতে পারেন। সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই সাম্প্রতিক যে বিষয়গুলো, সোশ্যাল মিডিয়ার একটা অন্যতম বিষয় হচ্ছে হোয়াটসঅ্যাপে এ ধরনের আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটাকে আপনি যদি আমাদের সঙ্গে লিঙ্কে নিয়ে আসেন, তবে কিন্তু এ ধরনের চাকরির আরও বিস্তারিত। এক্ষেত্রে একটা কথা বলতেই হচ্ছে যে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কিছু যে চাকরির বিস্তারিত যে খবরগুলো আপনাদের হয়তো বা আপনারা বুঝে উঠতে পারেন না, বা আমিও হয়তো আপনাদেরকে কিছু ধরুন যেগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়, ঠিক যে শিরোনামাটা বলে দিচ্ছি, কিন্তু আরও বিস্তারিত জানার জন্য কিন্তু আপনারা আগ্রহান্বিত হয়ে থাকেন। আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই বা হেলো লিখে আমাদের সঙ্গে লিঙ্কে চলে আসুন। দেখবেন আপনি অনেক ধরনের সুবিধা পাবেন। আপনারা নিয়মিত দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় কাজের সন্ধানে অনুষ্ঠান, আরও দেখুন, আরও কাজের সন্ধানে আপনারা পেয়ে যাবেন। যখনই যেখানটায় কোনো রকম চাকরির খবর এসে থাকে আপনাদের জন্য আমরা আপনাদের জানিয়ে থাকি। এই দেখুন না, যারা রেলে চাকরি করতে ইচ্ছুক রয়েছেন, আগ্রহী রয়েছেন, আপনাদের জন্যে সরাসরি রেলে চাকরি এই মুহূর্তে অ্যাপ্লাই করার কিছু নেই, কিন্তু রেলে অ্যাসোসিয়েট সেটা একটা পোস্ট রয়েছে টেকনিক্যাল অ্যাসোসিয়েট হিসেবে। টেকনিক্যাল অ্যাসোসিয়েট হিসেবে কিছু লোক নিয়োগ করা হবে, এর আগে অ্যাপ্রেন্টিস তারা নিয়োগ করে নেবে। অতএব আপনার যদি রেলওয়েতে চাকরি করার কোনো শখ থাকে, আপনি রেলওয়ের যে ওয়েবসাইট রয়েছে সেটা লগ অন করে আপনি সার্চ করে দেখে নিন কোথায় কোথায়, ভারতবর্ষের তো 17খানা জোন রয়েছে, এই 17টি জোনের মধ্যে আপনি কোনো না কোনো জোনে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। আপনি অনলাইনে আবেদন করুন, আপনি উপযুক্ত হলে অবশ্যই ডাক পাবেন, ইন্টারভিউ দেবেন, আপনার সাফল্য এসে যেতে পারে, আপনি চাকরির দরজা আপনার খুলে যেতে পারে। তো আপনাদের আরও একবার আপনাদেরকে স্বাগত জানাবো নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আপনারা কাজের সন্ধানে দেখছেন, আপনারা আগামী দিনেও দেখবেন। শুধু কাজের সন্ধানে কেন,
নিউজ ভ্যানগার্ডের প্রতিটি প্রোগ্রাম আপনাদের কিন্তু সত্যিই আপনারা মুগ্ধ হচ্ছেন দেখে। তো আমরা বলবো আপনাদেরকে আপনারা নিউজ ভ্যানগার্ডের পর্দায় নিয়মিত চোখ রাখুন। তো চলুন, আজকের মতন কাজের সন্ধানে অনুষ্ঠান এখানটায় শেষ করতে হচ্ছে। আপনাদের আবারও জানাবো, আপনারা লিঙ্কে আসুন, অনেক সহযোগিতা পেয়ে যেতে পারেন। তো আজকের মতন এখানটায় বিদায় নিচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।